আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের শেখাবো ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা প্রথম অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আসছি। একটু সময় স্বল্পতার কারণে বা শর্টকাট করার জন্য আমরা একবার সরাসরি বই থেকে বুঝিয়ে দিব। আমরা একটা প্রশ্নটা একটু পড়ি। এখানে লিখছে কি, মিস্টার রহমান 2022 সালে 1 জুন ব্যাংক জমা 20,000 টাকা, নগদ 30,000 টাকা, প্রদেয় হিসাব 14,000 টাকা ও আসবাবপত্র 15,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। আমি আগে বলে রাখি, এই প্রশ্নটা 2023 সালে ঢাকা বোর্ডে আসছিল। তো মিস্টার রহমান এই জিনিসগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছে। বাকি আরও কিছু লেনদেন আছে। ক নম্বর বলছে, উক্ত মাসে রহমানের দায়ের পরিমাণ কত। অ্যান্ড দায়ের পরিমাণ কত, এটা করার আগে জানতে হবে দায় কী জিনিস। দায় বলতে এটাকে বোঝায় যে প্রতিষ্ঠানের কাছ থেকে বাইরের কোনো পক্ষ কোনো কিছু পাবে বা যার কারণে দাবি করতে পারে, যেটা তারা দাবি করতে পারে। প্রতিষ্ঠান কোনো কিছুর কারণে অন্য পক্ষের কাছে দায়বদ্ধ। যেমন এখানে প্রদেয় হিসাব, প্রদেয় মানে পাওনাদার বোঝায়, আমাদের কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে অন্য পক্ষ পাবে। তো এই টাকাটা প্রতিষ্ঠানের কাছ থেকে অন্য পক্ষ পাবে। পাশাপাশি কি, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, আমরা ঋণ নিচ্ছি, ঋণের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সুতরাং এই প্রদেয় হিসাব আর কি ঋণ, এই দুইটা কি দায়। অ্যান্ড এটাকে সুন্দর করে আমরা কি ছকে উপস্থাপন করব। এবার আমরা ছকটা দেখি। এই যে এখানে লিখছে যে মিস্টার রহমানের দায়ের পরিমাণ, প্রদেয় হিসাব 14,000 টাকা, আর এর সাথে কি ব্যাংক ঋণ 10,000 টাকা। এই দুইটা যোগ করলে হবে কত টাকা? 24,000 টাকা। আমাদের ক নম্বর অপশানের উত্তর শেষ। এবার আসি, এরপরে কি বলছিল, 1, 17, 22 ও 30 তারিখ লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এই প্রভাব দেখানোর আগে সর্বপ্রথম আমাদেরকে কতগুলো ছক হবে বা ছকের মধ্যে কতগুলো ঘর হবে সেটা বের করতে হবে। 1 তারিখে যদি আমরা যাই, কী কী ঘর হতে পারে। প্রশ্নে 1 তারিখে লেখা 9 জুন 1 তারিখে ব্যাংক জমা এত টাকা, তাহলে ব্যাংক জমার একটা ঘর হবে। নগদ এত টাকা, নগদের একটা ঘর হবে। প্রদেয় হিসাবের একটা ঘর হবে। আসবাবপত্র, এটার ঘর হবে। তাহলে আমরা সম্পদের ঘর পাইলাম, ব্যাংক জমা, নগদ টাকা, প্রদেয় হিসাব, দায়, আসবাবপত্র কি সম্পদ। তাহলে সম্পদ কটা? 3টা। দায় হচ্ছে প্রদেয় হিসাব, সাথে মূলধনের একটা ঘর হবে। এরপরে কয় তারিখ বলছে? 17 তারিখ। আমরা দেখি 17 তারিখে বেতন প্রদান। যদি কোনো খরচ নগদে করা হয়, নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। সুতরাং এখানে নগদের ঘর আছে, সাথে আমরা শুরু করছি মূলধন নিয়ে। 2টারই ঘর আছে, আমার দৌত্রের ঘর দরকার নেই। এরপরে 22 তারিখ নগদে ক্রয় করছি, মানে খরচ হয়েছে, এটাও নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। সুতরাং এর কোনো ঘর দরকার নেই। 30 তারিখ 10% সুদে বিনিয়োগ করা হলো, আমরা বিনিয়োগ করছি, অর্থাৎ কোনো টাকার জায়গায় টাকা ইনভেস্ট করছি, এটা সম্পদ। তাহলে আমরা বিনিয়োগের একটা ঘর দেব। আর নগদে বিনিয়োগ করছি, নগদ থেকে মাইনাস করব। নগদের ঘর আমার কি করতে হবে? লিখতে হবে। তাহলে আমাদের ঘর কতগুলো হবে আমরা দেখি। ব্যাংক জমা একটা, নগদ একটা, 2টা। আচ্ছা, ব্যাংক জমা নগদ 2টা, প্রদেয় হিসাব 3টা, আসবাবপত্র 4টা, মূলধন একটা 5টা, এদিকে বিনিয়োগ একটা 6টা। এবার আমরা প্রশ্নের সমাধানে চলে যাব। এখানে দেখি তারিখ, সম্পদ পাশে নগদ, ব্যাংক হিসাব বা ব্যাংক জমা, আসবাবপত্র, বিনিয়োগ, দায় পাশে প্রদেয় হিসাবে কি মালিকানা সত্ত্ব। এবার আমরা টাকাগুলা বসাবো প্রশ্ন থেকে। প্রশ্নে প্রথমে বলেছিল যে শুরু করছি কী কী নিয়ে, নগদ 20,000 টাকা, প্রদেয় হিসাব নগদ, ব্যাংক জমা 20,000 টাকা, তাহলে আমরা ব্যাংকের ঘরে 20,000 টাকা দিব। এরপরে নগদ ছিল কত টাকা? 30,000 টাকা, তাহলে নগদের ঘরে দেবো 30,000, ব্যাংকের ঘরে 20,000। আসবাবপত্র 15,000 টাকা ছিল, আসবাবপত্রের ঘরে 15,000। আর প্রদেয় হিসাব ছিল 14,000 টাকা, প্রদেয় হিসাবে দিলাম। এই সবগুলো যোগ করে এখান থেকে 14,000 মাইনাস করলে আমাদের মূলধন থাকবে কত? 51,000 টাকা। এরপর আসি 17 তারিখ। 17 তারিখে বলছিল বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। খরচ করছি, নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। এরপরে কাজ কি? 22 তারিখ নগদে পণ্য ক্রয় করছি, খরচ হয়েছে, নগদ থেকে বাদ, মূলধন থেকে বাদ। এরপরে 10% সুদে বিনিয়োগ করছি, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিনিয়োগ নামে সম্পদ বাড়ছে, সাথে নগদ কমে গেছে। সর্বশেষ আমাদের কাজ কি, আমরা কি করব? যোগ বিয়োগ করে দেব। এই টোটাল যোগ বিয়োগ করলে 0 হয়। এটা ব্যাংক 20,000 টাকা, 15,000, এখানে 20,000 টাকা। এই সবগুলো যোগ করলে 55, প্রদেয় হিসাব 14, এখানে যোগ বিয়োগ করলে 41। সবগুলো যোগ বিয়োগ করলে 55, 2 পাশ মিলে গেলে উত্তর ঠিক আছে। আমরা এবার গ নম্বরে যাব। গ নম্বর প্রশ্নে কী বলছিল, উক্ত মাসে মিস্টার রহমানের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব কি? যার উপর মালিকের দাবি আছে। আমরা জানি মালিকানা সূত্রে শুধু সূত্র আকারে বলি, প্রারম্ভিক মূলধন সাথে যোগ সকল প্রকার আয়, যোগ অতিরিক্ত মূলধন, মাইনাস ব্যয়, মাইনাস কি উত্তোলন। তাহলে আমরা মালিকানা সত্ত্ব করতে গেলে সর্বপ্রথম প্রারম্ভিক মূলধনটা ব্যবহার করব। প্রারম্ভিক মূলধন প্রশ্নে কত আছে? 51,000 টাকা। কীভাবে হয়?
যা কিছু নিয়ে ব্যবসা আমরা আরম্ভ করছি সব যোগ করে সেখান থেকে প্রদ হিসাবটা মাইনাস করব। প্রদ হিসাব বাদে বাকি 3টা যোগ করব, করে প্রদ হিসাব মাইনাস করলে 51,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনটা কত আসবে এবার দেখি। একটু খেয়াল করি, প্রারম্ভিক মূলধন কত? 51,000 টাকা। এবার আসি আমাদের আয় ব্যয়গুলো কী কী আছে। প্রশ্নে 3 তারিখ ঋণ নিচ্ছে, এখানে আয় ব্যয়ের মধ্যে কিছুই নাই। এরপরে নগদে যন্ত্রপাতিকা, এখানে আয় ব্যয়ের কোনো অপশান নাই। 13 তারিখ পণ্য বিক্রি করছে 20,000 টাকা, এটা কি আসছে? আয় হয়েছে, বিক্রি করলে আয়। তাহলে আমরা বিক্রয়টা যোগ 13 তারিখ দিয়ে যোগ পণ্য বিক্রয় কত টাকা? 20,000 টাকা। এরপরে আমাদের কাজ কি? 17 তারিখ বেতন প্রদান খরচ হয়েছে, তাহলে মাইনাস করবে এখান থেকে, মাইনাস বেতন প্রদান 6,000 টাকা, বাদ দিয়ে যেটা থাকে সেটা। এরপরে 22 তারিখ নগদে পণ্য ক্রয় খরচ করছি, এখান থেকে বাদ, মাইনাস পণ্য ক্রয় দিলাম। এরপরে বিনিয়োগ করছি মানে সম্পদ, দরকার নেই, সর্বশেষ যোগ বিয়োগ করে 61,000 টাকা। এটাই আমাদের কি? মালিকানা সত্ত্বের পরিমাণ। এবার আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, খ বিভাগের। রাজশাহী বোর্ড 2023-এ আসছে। আমাদের এই ক্লাসগুলো মূলত তৈরি করা, অনেকে টেস্ট পেপার কিনতে পারি না বা অনেকের সুযোগ থাকে না, যারা আপডেট প্রশ্ন চাচ্ছে তাদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো। তো আমরা দেখি এই প্রশ্ন কী বলছে। জনাব মামুন নগদ 80,000 টাকা এবং 40,000 টাকা যন্ত্রপাতি নিয়ে 2022 সালে 1 জানুয়ারি তারিখে ব্যবসা আরম্ভ করে। উক্ত মাসে তার ব্যবসা অন্যান্য লেনদেন বা নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। এখানে লেনদেনগুলো আছে। ক নম্বরে বলছে কি? উপযুক্ত তথ্যাবলীর মধ্যে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। লেনদেন নয়, আমাদেরকে জানতে হবে লেনদেন নয় কি, অর্থাৎ যে সকল লেনদেনের দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না সেগুলোকে বলে লেনদেন নয়। যেমন আমরা একটু খেয়াল করি, 5 তারিখ পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করা হলো। আমরা পণ্য কিনবো বলে কোনো একটা প্রতিষ্ঠানকে নোটিশ করছি বা জানিয়ে রাখছি বা ফরমাশ পাঠাইছি, এখনও কিনি নাই। যতক্ষণ না কেনা বেচা হবে বা নিব বা লেনদেন নেওয়া দেওয়া হবে ততক্ষণ এটা লেনদেন হবে না, 5 তারিখ। এরপরে দেখি যে 8,000 টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। আমরা প্রতিষ্ঠানে একজন নতুন হিসাবরক্ষককে নিয়োগ করছি যে তাকে প্রতি মাসে 8,000 টাকা বেতন দিব। যতক্ষণ না তাকে বেতন দিব ততক্ষণ এটা লেনদেন হবে না। যদি মাস শেষে তাকে বেতন প্রদান করা হয় তখন সেটা কি লেনদেন হবে। সুতরাং আমাদের ক নম্বরের উত্তর কি? 5 আর 8 তারিখ। এটাই শুধুমাত্র আমরা তারিখ বিবরণ টাকার ঘর দিয়ে লিখে দিব। এখানে দেখি লেনদেন না এমন ঘটনার সময়ের পরিমাণ 2022 জানুয়ারি 5 তারিখ পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান 5,000 টাকা প্রশ্ন থেকে। 8 তারিখ হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হলো কত টাকা? 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা কী করব? বসিয়ে দেবো এখানে। যোগ করলে আমাদের 13 নম্বরের কাজ শেষ। এরপরে পরের অপশানে কী চাইছে আমাদেরকে? জানুয়ারি 1 থেকে 12 তারিখ পর্যন্ত লেনদেন সমূহের সাথে জড়িত হিসাব এবং তাদের স্বাভাবিক জের। হিসাব বলতে বোঝায় হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় সাথে জের। এবার আমরা আসি, ছকটা দেখি। তারিখ, সংশ্লিষ্ট হিসাব, স্বাভাবিক জের। 1 থেকে কয় তারিখ? 12 তারিখ। 1 তারিখে আসি, নগদ টাকা নিয়ে আরম্ভ করছি, নগদান হিসাব ডেবিট। যন্ত্রপাতি নিয়ে আরম্ভ করছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, দুটা মিলে মূলধন হিসাব ক্রেডিট। এই কথাটা এখানে লিখছি, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, মূলধন ক্রেডিট, স্বাভাবিক জের ঘরে। এরপরে 2 তারিখ ব্যাংক হিসাব খোলা হলো, অর্থাৎ আমরা ব্যাংকে টাকা জমা দিছি। ব্যাংক ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব সুবিধা গ্রহণকারী ডেবিট, আর আমাদের নগদ সম্পদ চলে গেছে নগদান হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক জমা সম্পদ হিসেবে ধরতে পারি। তাহলে কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, জেরের ঘরে ডেবিট ক্রেডিট। 5 তারিখ পণ্য করে ফরমাশ প্রদান করা হলো, এটা লেনদেন না, সুতরাং লিখতে হবে না। 8 তারিখ বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ করছি, লেনদেন না, এটা লিখতে হবে না। 10 তারিখ বাকিতে সাপ্লাইজ করে কয় টাকা? 5,000 টাকা। সাপ্লাইজটা হচ্ছে সম্পদ, আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সুতরাং সম্পদ কেনার দ্বারা সাপ্লাইজ কেনার দ্বারা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য লিখবো সাপ্লাইজ হিসাব ডেবিট, সাথে বাকিতে কেনার দ্বারা প্রদেয় হিসাব বা পাওনাদার সৃষ্টি হয়েছে, এটার মাঝে যেন দায় বাড়লে কি হয়? ক্রেডিট, সুতরাং প্রদেয় হিসাব ক্রেডিট। এরপরে আসি 12 তারিখ নগদে ভাড়া প্রদান, ভাড়াটা হচ্ছে খরচ বাড়লে ডেবিট, এই জন্যে ভাড়া হিসাব ডেবিট, খরচ বৃদ্ধি পাইছে, সাথে এটা কী হিসেবে হয়েছে? নগদে হয়েছে, নগদ সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আমাদের খ নম্বর অপশান শেষ। এবার আমরা গ নম্বরে আসি, উপযুক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে আমরা লেনদেনের প্রভাব দেখাতে সর্বপ্রথম আমাদেরকে এর ছক তৈরি করতে হবে। ছকে কতগুলো ঘর হবে? নগদ নামক একটা ঘর হবে, যন্ত্রপাতি একটা হবে, 2টা, সম্পদ, মূলধন একটা, দায় পাশে মূলধনের ঘর। এরপরে ব্যাংক হিসাব খোলা হলো, ব্যাংকের একটা ঘর, সম্পদ 1টা 2টা 3টা, নগদের সম্পদ। আমরা যদি ছকের দিকে একটু তাকাই, আমাদের
নগদ যন্ত্রপাতির ব্যাংক হিসাব, সাথে সাপ্লাইজ কিনছিলাম, প্রশ্নে যে সাপ্লাইজ আছে, সাপ্লাইজের ঘর, আর দায় পাশে প্রদেয় হিসাব মানে বাকিতে কিনছি, সাথে মূলধনের ঘর। আমরা একটু খেয়াল করি মূলধনের ঘর বা মালিকানা সত্ত্ব। এবার আমরা সমাধান করি। 1 তারিখে কি নিয়ে শুরু করছি? নগদ 80,000 টাকা, যন্ত্রপাতি 40,000 টাকা, মূলধন। তাহলে নগদের ঘরে 80,000 টাকা, যন্ত্রপাতি ঘরে 40,000 টাকা, দুইটা মিলে মূলধন কত? 12,000 টাকা। এরপরে আমাদের 2 তারিখ ব্যাংক হিসাব খুলছি। তাহলে ব্যাংকে টাকা জমা দিছি, ব্যাংকে বাড়ছে, ব্যাংক বৃদ্ধি করে দিব, সাথে নগদ কমে গেছে, নগদ থেকে মাইনাস করব। এরপরে 5 তারিখ আর 8 তারিখ লেনদেন না, সুতরাং এটা লিখতে হবে না। 10 তারিখ বাকিতে সাপ্লাইজ কিনছি, সাপ্লাইজ সম্পদ বাড়ছে, সাপ্লাইজের সাথে যোগ করব। নগদে কিনছি, বাকিতে কিনছি, প্রদেয় হিসাব বাড়ছে, পাওনাদার, তাই পাওনাদার সাথে যোগ করে দেব। এরপরে আসি নগদে ভাড়া প্রদান, খরচ হয়েছে, নগদ থেকে বাদ, সাথে মূলধন থেকে বাদ, তারিখ দিয়ে দুইটা থেকে মাইনাস করে দেব, ভাড়া। এরপরে আসি ধারে পণ্য ক্রয়, ধারে কিনলে পাওনাদার সৃষ্টি হয়, তাহলে আমরা লিখব কি? প্রদেয় হিসাবের সাথে যোগ করব, পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি করব। আর খরচ, ক্রয় মানে খরচ, খরচ হলে নগদ থেকে মাইনাস করব, মূলধন থেকে মাইনাস করব, যে কোনো খরচ হলে মূলধন থেকে মাইনাস। এরপরে আসি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এটা যাবে থাকে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন করার তাহলে মালিকানা সত্ত্ব কমে, অর্থাৎ মূলধন কমে, তাহলে মূলধন থেকে মাইনাস, নগদে উঠাইছে তাই নগদ থেকে মাইনাস। এরপরে আসি পণ্য বিক্রয় করছি, কত টাকা? 8,000 টাকা, তাহলে যাবে তা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রি করছি, নগদ বাড়ছে, এই জন্য আমরা নগদের সাথে 8,000 টাকা যোগ করব, আর বিক্রি করছে আয় হয়েছে, মূলধনের সাথে যোগ করবো 8,000 টাকা। সর্বশেষ লাইন বাই লাইন যোগ করব। আর এই টোটাল সবগুলো সম্পদের যোগফল 1,31,700 টাকা, এখানে 1,31,700 টাকা। আমাদের অঙ্কের সমাধান শেষ। তো আজকের মধ্যে এইটুকুই আমাদের ক্লাসের সময়। যাদের কাছে এই প্রশ্নগুলো নাই, আমরা এই প্রশ্নগুলো দেখে আগে কপি করে নিব, তারপর সমাধান করবো, অথবা আমি তো প্রশ্ন দেখাচ্ছি, সাথে সাথে কি অঙ্কগুলো সমাধান করে দিছি। সবার জন্য শুভকামনা। আমরা যদি কেউ না বুঝে থাকি কমেন্টে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আমরা রেগুলার ক্লাস দেবো, নতুন নতুন ক্লাস দেবো। 23 সালে সকল প্রশ্নের সমাধান দেবো ইনশাল্লাহ সিরিয়ালে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।